সাল 1893। ব্রিটিশ ভারতবর্ষ এবং আফগানিস্তানের সীমানা বরাবর টানা হলো একটি রেখা, যার দৈর্ঘ্য 2500 কিলোমিটারেরও বেশি। রেখাটির নাম ডুরান্ট লাইন, কারণ দুই সাম্রাজ্যের মাঝে এই সীমানা রেখা নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ ডিপ্লোম্যাট মর্টিমার ডুরান্ট। মর্টিমার ডুরান্টের উদ্যোগে এবং আফগানিস্তানের তৎকালীন আমির আব্দুর রহমান খানের সম্মতিতে টানা হলো এই ডুরান্ট লাইন। কিন্তু এই সীমানা নির্ধারণে মর্টিমার ডুরান্ট একটি বড় ভুল করে বসলেন। অবশ্য দেশে বিদেশে এরকম ভুল বর্ডার তৈরি করে ঝামেলা জিয়ে রাখতে ব্রিটিশদের জুড়ি নেই। ডুরান্টের নামে খ্যাত এই ডুরান্ট লাইন সোজা চলে গেছে পশতুনিস্তানের মাঝ বরাবর। পশতুনিস্তান হলো পশতুন জাতিগোষ্ঠীর আবাসভূমি। এই পশতুনরা কয়েক হাজার বছর ধরেই উক্ত পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিল, কিন্তু ডুরান্টের আঁকা লাইন তাদের দুভাগে ভাগ করে দিল। মাত্র কয়েকদিন আগেই প্রতিবেশী হয়ে বাস করা পশতুনরা হতার দেখল তাদের এক অংশ হয়ে পড়েছে আফগানিস্তানের নাগরিক এবং অপর অংশ ব্রিটিশ ভারতের। কয়েকদিন আগেই যেখানে তারা একসাথে বসে আড্ডা দিত, আজ সেখানে যেতে শ্বেতাঙ্গদের দেয়া অনুমতিপত্রের প্রয়োজন হবে। পশতুনরা এর বিরুদ্ধে আন্দোলনে নামলেন, কিন্তু তৎকালীন আফগান আমির লাইনটিকে স্বীকার করে নেওয়ায় তাদের আন্দোলন তেমন বেগবান হল না। এছাড়া তখন পশতুনদের সর্বনাশ থেকেও বড় একটি ঘটনা ঘটছিল এশিয়া জুড়ে। এককালের ইউরোপীয় শক্তি রাশিয়া চোখ রাঙাচ্ছিল এশিয়ার দিকে। ককেশাস এবং মধ্য এশিয়া দখল করে রাশিয়া তখন এসে পড়েছে আফগানিস্তানের দোরগোড়ায়। এদিকে ভারতবর্ষ জুড়ে আবার ব্রিটেনের উপস্থিতি। তারা এখান থেকে ফরাসি, ওলন্দাজ সহ সব বিদেশি শক্তিকে তাড়িয়ে দিয়েছে। তাই স্বভাবতই রাশিয়ার আগমন ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দিল। তারা চেষ্টা করতে লাগলো রাশিয়া যেন কোনোভাবেই আফগানিস্তান দখল করে ভারতে প্রবেশ করতে না পারে। ইতিহাসে রাশিয়া ও ব্রিটেনের এই দ্বন্দ্ব পরিচিত দি গ্রেট গেম নামে। দুই শক্তি তখন ঠিক করলো তারা আফগানিস্তানকে বাফার রাষ্ট্র হিসেবে ব্যবহার করবে। এখানে একটু বাফার রাষ্ট্রের পরিচয় দিয়ে রাখি। বাফার রাষ্ট্র হলো দুটি সাম্রাজ্যের মাঝখানে একটি নিরপেক্ষ রাজ্য, যাতে সাম্রাজ্য দুটি পরস্পরের সরাসরি সংস্পর্শে আসতে না পারে। যেমন প্রথম বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স ও জার্মানির মাঝে থাকা বেলজিয়াম, কিংবা বর্তমানে ভারত ও চীনের মাঝে থাকা ভুটান। আফগানিস্তানকে বাফার রাষ্ট্র বানানোর পর রাশিয়া ও ব্রিটেন উভয়ে সম্মত হলো যে তারা এই দেশের দুই বিপরীত পাশে নিজেদের সাম্রাজ্য সীমাবদ্ধ রাখবে। ফলে ব্রিটেন তার সাথে আফগানিস্তানের সীমানা চূড়ান্ত করল, জন্ম নিল ডুরান্ট লাইন। যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন স্বাভাবিকভাবেই ব্রিটিশদের উত্তরসূরি পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমানা হয়ে রইল এই ডুরান্ট লাইন। কিন্তু পশতুনরা কখনোই এই লাইনকে স্বীকৃতি দেয়নি। তাদের ভাষায় ব্রিটিশরা জোর করে এই সীমানা নির্ধারণ করেছে। মূল সীমানা হবে পাঞ্জাবের সাথে। পশতুন অধ্যুষিত পাকিস্তানের বর্তমান খাইবার পাখতুনখাওয়া প্রদেশ পুরোটাই আফগানিস্তানের অন্তর্ভুক্ত হওয়া উচিত। পাকিস্তান কি আর এই দাবি মানবে? কারণ মানলে পাকিস্তান আয়তনে তো কমবেই, সাথে বেলুচিস্তান ও সিন্ধের মতো প্রদেশগুলো স্বাধীনতা চাইবে। মহাবিপদ, তাই না? সুতরাং পশতুন ও পাকিস্তানিদের সংঘর্ষ এখনও চলমান, যাকে বর্তমানে অনেকে জানেন টিটিপি ও পাকিস্তান মিলিটারির মধ্যকার সংঘর্ষ হিসেবে। টিটিপি চায় খাইবার পাখতুনখাওয়া নিয়ে আফগানিস্তানে থাকা পশতুনদের সাথে মিলে যেতে, এবং তাদের মনোভাবে সমর্থন করে বর্তমান আফগানিস্তান সরকার। অপরদিকে পাকিস্তান তাদের দেশে হওয়া নানা হামলা ও সংঘর্ষের জন্য টিটিপি এবং তার পিছনে থাকা আফগানিস্তান সরকারকে দায়ী করছে। ফলে সৃষ্টি হচ্ছে কূটনৈতিক টানাপোড়েন, যার একটি উদাহরণ 24 ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে চালানো বিমান হামলা। এতে প্রায় 50 জন আফগান নিহত হন, যার মাঝে নারী ও পুরুষও ছিল। এর জবাবে সীমান্তবর্তী সেনা চৌকিতে হামলা চালিয়ে আফগানিস্তান 19 জন পাকিস্তানি সেনাকে হত্যা করে। সর্বশেষ 11 জানুয়ারি আফগানিস্তানের কুনার প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। পশতুনদের মাঝে প্রায় 1.5 কোটির বাস আফগানিস্তানে, যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে এরও কয়েক গুণ, প্রায় 4.5 কোটি পশতুন বাস করে পাকিস্তানে, যা পাকিস্তানের মোট জনসংখ্যার 18%। সুতরাং বোঝাই যাচ্ছে এই বিপুল জনসংখ্যার দাবি দাওয়াকে উপেক্ষা করা পাকিস্তানের জন্য সহজ হবে না। ডুরান্ডের একে দেয়া ভুল লাইনকে কেন্দ্র করে দুদেশের সংঘর্ষ বাড়বে পশতুন ও পাঞ্জাবিদের। কিন্তু কেবলমাত্র পশতুনরাই পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকি নয়, এই তালিকায় আছে বেলুচরাও। তাদের গল্প আরেকদিন। 11 মার্চ 2025, স্থান পাকিস্তান। জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেন যাচ্ছিল বেলুচিস্তানের কোটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দিকে। কিন্তু বিপত্তি ঘটল বোলানে এসে। 400 যাত্রী সহ পুরো ট্রেনটি হাইজ্যাক করল একটি বিদ্রোহী গোষ্ঠী, যে ঘটনা তোলপাড় করে দিল পুরো বিশ্বকে। ট্রেন হাইজ্যাকের মতো দুঃসাহসিক কাজ করা গোষ্ঠীটির নাম বেলুচ লিবারেশন আর্মি, সংক্ষেপে BLA। শুধু আজকের ঘটনাটি নয়, 2024 আগস্টে বাস আটকে পাঞ্জাবি হত্যা এবং অক্টোবরে 2 জন চাইনিজ কর্মী হত্যার মতো একাধিক অপরাধের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে দলটি। কিন্তু তাদের উদ্দেশ্য কি? বেলুচিস্তানের স্বাধীনতা, নাকি আরো বড় কিছু? পাকিস্তানের যে অংশটিতে ইরান এবং আফগানিস্তান এসে মিলেছে তার নাম বেলুচিস্তান। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এটি,
কিন্তু আকারে বড় হলেও বেলুচিস্তানের জনসংখ্যা অত বেশি নয়, মাত্র 1.5 কোটির কাছাকাছি। বেলুচিস্তানের ভূমি পর্বতময়, যোগাযোগ ব্যবস্থাও ভালো না, ফলে অধিকাংশ এলাকায় অনুন্নত, এবং এই অনুন্নতি নিয়ে বেলুচিস্তানের অধিবাসী বেলুচরা যথেষ্ট হতাশ। আপনি যদি পাকিস্তানের সামগ্রিক বাজেট দেখেন, সেখানে বেলুচিস্তানের শেয়ার সবচেয়ে কম। যেমন পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডনের রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থ বছরে পাঞ্জাব রাজ্যের জন্য বাজেট থাকবে $3.69 ট্রিলিয়ন, যেখানে বেলুচিস্তানের জন্য সেটি মাত্র 650 মিলিয়নের মতো, পাঞ্জাবের 5 ভাগের 1 ভাগ। ওপেন ডাটা নামের আরেকটি সোর্স জানাচ্ছে বেলুচিস্তান দেশের মোট বাজেটের মাত্র 6.95% পায়, যেখানে পাঞ্জাব পাচ্ছে 56.76%, অর্থাৎ পুরো দেশের অর্ধেক বাজেটই নিয়ে যাচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে বরাবরই সরব বেলুচিস্তান। সেই সাথে বেলুচিস্তানে বেকারত্ব চরমে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর হলে কর্মসংস্থান হবে এমন লোভ দেখালেও বাস্তবে তা হয়নি। বরং মূল্যবান খনিজ সংগ্রহের জন্য বেলুচিস্তানে ভূমি অধিগ্রহণ করে বিদেশি কোম্পানি মারফত অনুসন্ধান চালাতে পারে পাকিস্তান সরকার, যাতে বেঁকে বসেছে বেলুচরা। কিন্তু বেলুচদের এই ক্ষোভের পিছনে শুধুই কি শোষণ, নাকি আছে ইতিহাসের মারপ্যাচও? 1947-এ দেশভাগের সময় পাকিস্তানের সাথে যোগ দিতে নিমরাজি ছিল বেলুচিস্তান, বিশেষ করে কালাট প্রদেশ। কিন্তু পাকিস্তান 1948-এর 27 জুন অভিযান চালিয়ে কালাট সহ সমগ্র বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে। যুবরাজ আব্দুল কালামের নেতৃত্বে বিক্ষোভ হলেও তা শক্ত হাতে দমন করা হয়। 1958-তে যখন নতুন সংবিধান অনুযায়ী পুরো পশ্চিম পাকিস্তান জুড়ে এক দেশ এক নীতি চালু করা হয়, তখন আবারও ক্ষোভে ফুঁসে উঠে বেলুচরা। এই দ্বন্দ্ব চরমসীমায় পৌঁছায় 1973 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বেলুচিস্তানের সংসদ বিলুপ্ত করেন। শুরু হয় দীর্ঘ সময় ব্যাপী বেলুচ পাঞ্জাবি সংঘর্ষ, যা চলছে আজও। স্বাধীনতাকামী বেলুচরা তাদের জন্য চায় আলাদা বেলুচিস্তান, কিন্তু বিষয়টা ম্যাপে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। কারণ বৃহত্তর বেলুচিস্তানে ইরানের সিস্তান বেলুচিস্তান রাজ্য অন্তর্ভুক্ত হবে, ফলে ইরান এহেন প্রস্তাবে রাজি হবে না। এমনকি এই জটিলতা নিয়ে পাকিস্তান ও ইরানের মাঝে পাল্টাপাল্টি মিসাইল হামলাও হয়েছে। একইভাবে আফগানিস্তানের নিমরোজ সহ দক্ষিণের কয়েকটি প্রদেশ দাবিকৃত বেলুচিস্তানের অংশ হবে। সুতরাং যেখানে 3টি দেশের স্বার্থ জড়িত, সেখানে এত সহজে বেলুচিস্তান গঠিত হবে না। তবুও পাকিস্তানে বসবাসরত বেলুচরা চাচ্ছে অন্তত পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যকে স্বাধীন করতে, এবং সেই উদ্দেশ্যেই হচ্ছে একের পর এক সন্ত্রাসী হামলা। বেলুচিস্তান কি স্বাধীন হবে? উত্তর সময়ই বলে দিবে, কিন্তু তার আগে রাজনৈতিক পালাবদল দেখতে পারে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ। আসছি আমাদের পরবর্তী ভিডিওতে। পাকিস্তান, যে দেশটির পশ্চিমে রয়েছে শিয়া ইরান, উত্তর পশ্চিম জুড়ে রয়েছে ডুরান লাইন নিয়ে খেপে থাকা আফগানিস্তান, এবং পুরো পূর্ব সীমানা জুড়ে চিরকালের শত্রু ভারত। 3 দিকেই যেন 3 শত্রু দেশ হা করে তাকিয়ে আছে পাকিস্তানকে গিলবে বলে। আর এর মাঝে থেকেই জলের সংকট, কৃষিকাজের অভাব এবং বন্যা খরার মতো হাজারো সমস্যার মোকাবেলা করে চলেছে পাকিস্তান। এ কি প্রকৃতির অভিশাপ, নাকি আছে অন্য কোনো কারণ? জানবো আজকের ভিডিওতে। প্রথমেই পাকিস্তানের ম্যাপ ধরে একদম উত্তর পূর্বে গিলগিট বাল্টিস্তানে চলে যাই। দেখবেন সুদীর্ঘ একটি নদী ভারত হয়ে প্রবেশ করেছে পাকিস্তানে। সেখান থেকে পাকিস্তানের পূর্বাংশকে জল যোগাতে যোগাতে অবশেষে করাচির কাছে আরব সাগরে পতিত হয়েছে নদীটি। এটিই বিখ্যাত সিন্ধু নদ, পাকিস্তানের প্রধান জলের উৎস। কিন্তু মজার ব্যাপার হলো, সিন্ধু নদের উৎস চীনের তিব্বতে হলেও এটি এরপর ভারত অতিক্রম করেছে। অর্থাৎ ভারত চাইলে নদীপথে বাঁধ নির্মাণ করে পাকিস্তানের জল সরবরাহ বাধাগ্রস্ত করতে পারে, এবং করেছেও। লাদাখের আলচি গ্রামে রয়েছে ভারত নির্মিত নিমু বাসগড় রিভার ড্যাম, যা ভারতকে যোগাচ্ছে জলবিদ্যুৎ। সিন্ধু নদের দক্ষিণে আছে আরও 2টি বিখ্যাত নদী, ঝিলাম এবং চেনাব। ঝিলামের উৎপত্তি ভারত শাসিত জম্মু কাশ্মীরে এবং চেনাবের উৎপত্তি হিমাচল প্রদেশে। অর্থাৎ এই 2 নদীর উৎস ভারতের নিয়ন্ত্রণে। সিন্ধু, ঝিলাম এবং চেনাব বাদ দিয়ে আপনি আরও দক্ষিণে নামলে পাবেন আরও 3টি নদী, রবি, সুতলজ এবং বিপাশা, এবং এই 3টি নদীর উৎস কিংবা শুরুর পথও ভারতে। এই সংকট নিরসনে পাকিস্তান 1960 সালে বিশ্বব্যাংকের শরণাপন্ন হয়, এবং বিশ্বব্যাংকের উদ্যোগে 1960 সালে ভারত ও পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত হয় ইন্দাস রিভার ট্রিটি বা সিন্ধু জল বিনিময় চুক্তি। এই চুক্তির আওতায় সিন্ধু, চেনাব এবং ঝিলাম এই 3টি নদী থাকবে পাকিস্তানের নিয়ন্ত্রণে, এবং রবি, সুতলজ ও বিপাশা নদী থাকবে ভারতের নিয়ন্ত্রণে। সর্বমোট জল সরবরাহের 20 ভাগ পাবে ভারত এবং 80 ভাগ পাবে পাকিস্তান। বিশ্বব্যাংক যে কোনো ডিসপুটে মধ্যস্থতাকারীর কাজ করবে। কিন্তু পাকিস্তানের এই ভৌগোলিক সমস্যা শুধু নদীতে শেষ নয়। পাকিস্তানের দক্ষিণে আসুন আসুন দেশটির সবচেয়ে বৃহৎ এবং ব্যস্ত সমুদ্র বন্দর করাচিতে। বলা হয় করাচি নেই তো পাকিস্তানও নেই। দেশটির বাণিজ্যতে বড় ভূমিকা রয়েছে এই বন্দরের। অথচ করাচির অবস্থান ভারত পাকিস্তান সীমানার একদম কাছেই। ভারতীয় নৌসেনা চাইলে সহজেই করাচিকে মূল আরব সাগর থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে। মূলত এই ভয়েই
পাকিস্তান করাচির জল সীমানায় সবসময় নৌটহল জারি রাখে। করাচি রক্ষায় পাকিস্তান সদ্য কিনেছে HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। একই সাথে চীনের সহযোগিতায় পাকিস্তান গড়ে তুলেছে গোয়াদর বন্দর, যা করাচির উপর নির্ভরশীলতা অনেকাংশেই কমিয়ে ফেলবে। পার্শ্ববর্তী দেশ ইরানের সাথে প্রায়শই সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান, যার উদাহরণ 2024 জানুয়ারিতে ঘটা ইরান পাকিস্তান সংঘর্ষ। জাইশ উল আদিল নামের এক বেলুচ সংগঠন পাকিস্তানে লুকিয়ে আছে এই অভিযোগে মিসাইল হামলা চালায় ইরান, যার জবাব পাকিস্তান দেয় অপারেশন মার্কবার সমাচার চালিয়ে। এদিকে আফগানিস্তানের সাথে ব্রিটিশদের এঁকে দেওয়া ডুরান্ড লাইন নিয়ে সমস্যা তো লেগেই আছে। আফগানিস্তান এই লাইনটিকে স্বীকার করে না এবং পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশকে নিজেদের দাবি করে। এই দাবি নিয়ে কয়েকদিন আগে সংঘর্ষও হয়েছে। ডুরান্ড লাইন নিয়ে আরও জানতে চাইলে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। অপরদিকে পাকিস্তানের পূর্ব সীমানা জুড়ে থাকা সুবিশাল দেশ ভারত তো আছেই। 1947-এ জন্মের সময় দুদেশের মাঝে তেমন তফাৎ না থাকলেও সময়ের সাথে সাথে শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে ভারত। ভারতকে এখন গণ্য করা হচ্ছে বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে। অপরদিকে পাকিস্তান এখনও তার উন্নয়নশীল দেশের তকমাই কাটাতে পারেনি। এই দুরবস্থার পিছনে অবশ্যই আছে ভূগোল। পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটি, অথচ এই সুবিশাল জনসংখ্যার খাদ্য যোগানোর জন্য পাকিস্তানে কৃষিকাজের উপযুক্ত ভূমি আছে মাত্র 30 থেকে 40%। অধিকাংশ জমি খরা ও জলের অভাবে ভুগছে। পাকিস্তানের উত্তরে থাকে হিন্দুকুশ ও কারাকোরম পর্বত এবং মাঝখানে থাকা থর, চলিস্তান ও খারান মরুভূমির কারণে জল সরবরাহ এবং কৃষিকাজ প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কমে আসছে বৃষ্টি, সেই সাথে সবুজ বনভূমির অভাব তো আছেই। সব মিলিয়ে বলা যায় পাকিস্তান নামের দক্ষিণ এশিয়ার দেশটির প্রতি প্রকৃতি দেবী একটু বেশি নিষ্ঠুর। যেই নিষ্ঠুরতা এড়ানোর জন্য বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে পাকিস্তান। কিন্তু আদৌ কি ভৌগোলিক সমস্যা এড়ানো গেছে? আপনারা কি বলেন?